গুঞ্জন ছড়িয়েছে সে নারী অভিশপ্ত। পাড়া মহল্লায় তাকে ঘিরে চলে নানান ভীতিকার কানাঘোষা। আপনারা হয়তো কখনো শুনে থাকবেন কিছু মহিলার স্বামী বাঁচে না, শোনা যায় বিয়ের কদিন পরই মারা গেছে স্বামী। আবার যতবারই এইসব মেয়ের বিয়ে হয় ঠিক বিয়ের পরের দিনই স্বামীর লাশ পাওয়া যায়। গভীর অনুসন্ধান করলে বেরিয়ে আসে এই সকল মৃত্যুর পেছনে জিন ঘটিত সমস্যা রয়েছে ব্ল্যাক ম্যাজিকের মতো তাণ্ডব। 2019-এর ইন্দোনেশিয়ার পাদাং জেলায় এরকমই একটা ঘটনা ঘটেছিল। মীরা নাম করে একটি মেয়ের যতবারই বিয়ে হয় ততবারই তার স্বামীরা মারা যায়। তাদের মৃত্যুগুলো এমনভাবে ঘটে যা সাধারণ মানুষেরা আন্দাজও করতে পারে না কিভাবে ঘটছে এসব। মীরা নামক মেয়েটাকে অভিশপ্ত অপাইয়া অপবাদ দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়। কিন্তু অন্য এলাকায় যেও মেয়েটি বিয়ে করলে তার নতুন স্বামীও ভয়ঙ্করভাবে মারা যায়। এমনকি কোনো পুরুষ তার সাথে বিবাহ বহির্ভূত মিলন করলেও সেই পুরুষেরও মৃত্যু সুনিশ্চিত। তাহলে এই মেয়েটির সাথে কি এমন ঘটনা ঘটেছিল পূর্বে? তবে কি তার পরিবারের মধ্য থেকে আপনজনদের মধ্যে কেউ বা কারা তার উপর কালো জাদু করে এত বাজেভাবে তাকে ক্ষতিগ্রস্ত করে দিয়েছিল, নাকি সরাসরি শক্তিশালী ইফরিতের নজর পড়েছে মেয়েটার উপর? মোট কথা, কি এমন রহস্যময় ভয়ঙ্কর ব্যাপার ঘটে চলছে এই নারীর আত্মার সাথে? কথা বলছিলাম ইন্দোনেশিয়ান সত্য হরর থ্রিলার সিনেমা অভিশপ্ত বউ বা অভিশপ্ত বিয়ে। দারুণ সাসপেন্স এবং মাস্টার মাইন্ডের মুভির গল্পটা। তা চলুন আর বেশি কথা নাই, শুরু করা যাক এই মুভির ঘটনা প্রবাহ। মুভির শুরুতেই দেখি একজন বাবা তার মেয়েকে নিজের নতুন স্ত্রী এবং তার সৎ মেয়ের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। এই লোকটার নাম ফয়েজ। মূলত ফয়েজ মীরার মাকে বিয়ে করে এনেছে আজ। এটা তার দ্বিতীয় স্ত্রী এবং তার প্রথম ঘরের মেয়ের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল ফয়েজ তার দ্বিতীয় স্ত্রীকে। তবে ফয়েজের প্রথম ঘরের এই মেয়েটার পরিচয় আমরা জানতে পারবো আর একটু পরে, কারণ সেই ঘটনায় গুরুত্বপূর্ণ একটি অংশ। তবে এখানে ফয়েজের স্ত্রীর দ্বিতীয় মেয়ে বা মীরাকে দেখানো হয় না। এরপর গল্প আমাদের নিয়ে যায় 12 বছর পরের ঘটনায়। এই প্রথমবারের মতো দেখি মীরাকে। আজ তার জীবনের সবচেয়ে আনন্দের দিন, তার শুভ বিবাহ আজ। বিয়ের সাজে অপূর্ব সাজে সুন্দর লাগছিল মীরাকে। এই বিয়ের অনুষ্ঠানের জন্য গ্রামের এক প্রবীণ বৃদ্ধা মহিলা যার নাম এম্বা অর্সো, সে কিছু গ্রাম্য ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠান করছিল মীরার উপর। এখানে অর্সোর উদ্দেশ্য ছিল বিয়েটি শুভভাবে সম্পন্ন হওয়া এবং নবদম্পতির উপর যেন কোনো অশুভ শক্তির প্রভাব না থাকে। কিছু রিচুয়াল করছিল সে। তাহলে ধরতে পারেন এই মহিলা একজন হাস্যরসিক, তাই তো? কিন্তু না, সে মোটেও তুচ্ছ কোনো উদ্দেশ্য নিয়ে মীরার বিয়েতে আসছিল না। তার আগমন এই মুভির সবচেয়ে গোপন রহস্য। যাই হোক, মীরার বিয়ে হচ্ছিল এই গ্রামেরই সাধারণ একজন ছেলে আজিজের সাথে। এই হলো আজিজ। আজিজ তো সমাজ কল্যাণ পরিষদে কাজ করে, মানে আজিজ পেশায় আদমশুমারির কাজ করে থাকে। এদিকে আজিজের মা সহ আত্মীয় স্বজন সবাই মীরার সৌন্দর্যের প্রশংসায় মুগ্ধ। বলা বলি হচ্ছে আজিজ খুবই সুন্দরী একটি বউ পেয়েছে। অবশেষে শুরু হয় বিয়ের মূল অনুষ্ঠান। ইন্দোনেশীয় জাপানিজ রীতিতে একটি বিশেষ আচার অনুষ্ঠান পালন করা হয় এখানে, যেখানে বর একটি ডিম পায়ের নিচে ভাঙবে। তবে এই প্রথাকে নতুন দম্পতির জন্য শুভ মনে করা হয়। বিশ্বাস করা হয় এতে তাদের সংসারে খুবই শীঘ্রই সন্তান আসার সম্ভাবনা তৈরি হবে। কিন্তু ঠিক তখনই ঘটে অদ্ভুত একটি ঘটনা। আজিজ যখন ফুলের মধ্যে থাকা ডিমের উপরে পা দিয়েছিল, ওই ডিমটি ভাঙার সাথে সাথে দেখা যায় সেটি সম্পূর্ণ পচা। এতটাই দুর্গন্ধ বের হয়েছে যে উপস্থিত অতিথিরাও অস্বস্তিতে পড়ে যান। কিছু লোকজন এটাকে ঢের অশুভ বলেই ধরে নিয়েছিল। তবুও বিয়ে তো থেমে থাকে না। নিয়ম মেনে মীরা তার স্বামী আজিজের পা ধুয়ে দেয় ফুল দোয়া পানি দিয়ে। তবে পচা ডিমের ঘটনাটি দেখে আজিজের মা তো বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন। তার মনে হয় পচা ডিম হয়তো কোনো অশুভ সংকেত। তবে আজিজের বাবা বিষয়টিকে গুরুত্ব দিতে চায় না। তিনি বলে এটা শুধু ভুল করে খারাপ ডিম বেছে নেওয়ার ফল, এর সঙ্গে অমঙ্গলের কোনো সম্পর্ক নেই। আবার আজিজ ও মীরাকে আশ্বস্ত করে বলে এসব নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা নিছকই কাকতালীয় ঘটনা। এইদিকে আত্মীয়দের মধ্যে কেউ কেউ ফিসফিস করে জানতে চায় আজিজের সঙ্গে মীরার পরিচয় হলো কিভাবে। তখন জানা যায় কাজের সূত্রে আজিজকে প্রায় বিভিন্ন মানুষের বাড়িতে যেতে হতো। সম্ভবত সেখানেই প্রথম মীরার সঙ্গে তার পরিচয় হয়েছিল। এই রাতেই, আজ তো বাসর রাত নামতেই শুরু হয় তাদের নতুন জীবনের প্রথম অধ্যায়। মীরার মুখে তখন একটি অন্যরকম সুখের হাসি ছিল। অনেকদিন পর সে অনুভব করতে পারে এবার হয়তো সে সত্যিকারের একটি নিজস্ব স্বাধীন পরিবার পেয়ে গেছে। কারণ সে তো দীর্ঘ যাবৎ সৎ বাবার সাথেই ছিল, সেখানে স্বাধীনভাবে সে বাঁচতে পারেনি। তাছাড়া আজিজও নিজের সুন্দর স্ত্রীকে পেয়ে বেশ খুশি আছে। মজা করে সে শুধু একটা অভিযোগ দেয় মীরা নাকি একদমই খাবার রান্না করতে পারে না। হেসে মীরা কথাটা স্বীকার করে সে জানায় রান্নাঘরের মশলা আর রান্নাবান্নার কাজের সঙ্গে তার কোনোদিনই শঙ্খ ছিল না। মানে সে কখনোই রান্নাঘরে যায়নি, তাকে যেতেই দেওয়া হয়নি। তাই মীরা বলে আমি সত্যি রান্না করতে পারি না। তবে মীরার এই কথা থেকে বোঝা যায় সে বেশ অহংকারী একটি মেয়ে ছিল। এজন্যই সে রান্নাঘরে যেত না, নিজের রূপের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় এজন্যই।
কথা বলতে বলতে মীরার হঠাৎ একটি বিষয় চোখে পড়ে। সে জানতে চায় বিয়েতে এত মানুষ উপহার হিসেবে কলা নিয়ে এসেছে কেন। তখন আজিজও তাকে বুঝিয়ে বলে তাদের সংস্কৃতিতে কলা শুভ প্রতীক হিসেবে ধরা হয়। এটি সংসারের জন্য সুফল, প্রাচুর্য আর সুখ সমৃদ্ধির প্রতীক। কথা বলতে বলতে আজিজও একটি কলা ছিঁড়ে মীরার দিকে এগিয়ে দেয়, দুষ্টুমি করে। এভাবে দুজনের খুনসুটি আর হাসি আনন্দের মধ্যেই তাদের বাসর রাতটা কেটে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মীরা দেখে আজিজ বাড়িতে নেই। টেবিলের উপর রাখা একটি চিঠি থেকে সে জানতে পারে আজিজ ভোরেই কাজে বেরিয়ে গেছে। তার কাজের খুবই চাপ। তবে মীরা লক্ষ্য করে চিঠিতে কলা দিয়ে বানানো একটি রেসিপির নাম লিখে গেছে আজিজ। এটা মীরাকে বানাতে বলেছে, কাজ থেকে এসে খাবে। তবে আজিজের উদ্দেশ্য ছিল একটাই, মীরা যেন ধীরে ধীরে রান্না করা শেখে। একদিন যেন নিজের হাতে মীরা তাকে রান্না করে খাওয়ায়। এদিকে আজিজও তার কাজের জন্য একটি বাড়িতে জরিপ করতে এসেছিল। এখানে এক বৃদ্ধর সঙ্গে তার দেখা হয়। বৃদ্ধ জানায় সে একাই থাকে বাড়িতে। তার ছেলেমেয়েরা সবাই কাজের খোঁজে জাকার্তায় চলে গেছে। কথাটা শুনে আজিজও একটু অবাক হয়ে যায়, কারণ বৃদ্ধের পাশেই তো তার স্ত্রী বসে মুসকে মুসকে হাসছিলেন। তাহলে এই বৃদ্ধ একা কিভাবে আছে এ বাড়িতে? তবে আজিজের এই বিস্ময় চেহারা দেখে বৃদ্ধ হেসে বলে তার স্ত্রীর স্মৃতিশক্তি আগের মতো নেই। এর জন্যই আমার মাঝে মাঝে মনে হয় বাড়িতে আমি হয়তো একাই আছি। তার থাকা এবং অনুপস্থিত দুটোই একই বিষয়। কিন্তু এখানে একটি অদ্ভুত ঘটনা ঘটে। তবে আজিজ লক্ষ্য করে চোখের পলক ফেলানোর মাত্রই যেন এই বৃদ্ধা চলে গেল। তার অস্তিত্ব নেই এখানে, কিভাবে যেন অদৃশ্য হয়ে গেল, যেন মুহূর্তের মধ্যে সে বাতাসে মিলিয়ে গেল। অন্যদিকে মীরা ঘরে বসে সাজগোজ করছিল স্বামীর জন্য, কিন্তু হঠাৎ কেউ তার কাঁধে হাত রাখতে দারুণ চমকে ওঠে মীরা। একটি ঠান্ডা শীতল হাত। তবে পেছন ফিরে তাকাতে কাউকে দেখতে পায় না। আবার ঘরের দরজা তো বন্ধ। বিষয়টা নিজের চোখের বা ভাবার ভুল মনে করে মীরা। এরপর আবার দৃশ্য ফিরে আসে আজিজের দিকে। এবার আজিজ আরেকটি বাড়িতে জরিপের কাজে যায়। ঘরের ভেতরে ঢুকে বাড়ির মালিক লাসমি তাকে বসার ঘরে অপেক্ষা করতে বললে, এই লাসমিকে মনে রাখবেন। এর কিছুক্ষণের ভেতর লাসমির কণ্ঠ ভেসে আসে ভেতর থেকে। সে জানায় রেডিওটা নাকি ঠিকমতো চলছে না, তাই একটু ধাক্কা দিয়ে ঠিক করে দিতে। তবে আজিজ কোনো সন্দেহ না করে এই রেডিওটা ঠিক করার চেষ্টা করছিল চড়থাপড় দিয়ে। কিন্তু আজিজ অনুভব করে লাসমি কখন যে তার একেবারে পাশে এসে দাঁড়িয়েছে সে বুঝতেই পারেননি। এদিকে বাড়িতে মীরা প্রথমবারের মতো কলার পকোড়া বানানোর চেষ্টা করছে। ঠিক তখনই হঠাৎ করে ঘরের লাইট তো কয়েকবার জ্বলে নিভে ওঠে। তার নজর চলে যায় জানালার বাহিরে। সে দেখে একজন লোক বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। মীরা ডাক দিতে লোকটি জানায় সে বিদ্যুৎ অফিস থেকে এসেছে মিটারের লাইন পরীক্ষা করতে। এদিকে লাসমি হঠাৎ আজিজকে একটি অদ্ভুত প্রশ্ন করে বসে, বলুন তো আপনার স্ত্রী বেশি সুন্দর নাকি আমি? আজিজ বিন্দুমাত্র দ্বিধা না করে উত্তর দেয়, অবশ্যই আমার স্ত্রী সুন্দরী। তবে কথাটা শেষ করতে লাসমির চেহারা ভয়ঙ্করভাবে বদলে যায়। মুহূর্তের মধ্যে সে একটি বিভীষিকাময় শয়তানের রূপ ধারণ করে। আজিজ এটা থেকে একেবারে হতভম্ব হয়ে যায়। এটা আবার কি? ভয়ে আজিজ তো প্রাণ পরে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। তবে আজিজ বাইরে এসে বুঝতে পারে যেটাকে এতক্ষণ সে বাড়ি ঘর মনে করেছিল সেটি আসলে বহুদিনের পরিত্যক্ত একটি খালি বাড়ি। তবে আপনারা এই বাড়িটাকেও মনে রাখবেন। তাহলে আজিজের সাথে ভয়ঙ্কর একটি রহস্যময় ঘটনা ঘটে গেল। সে তো ভয়ে নিজের সকল জিনিসপত্র এমনকি মোবাইল হিসাবের খাতা ওই বাড়িতে ফেলে পালিয়ে বের হয়েছিল। এদিকে মীরা দেখে আবারও একজন লোক এসেছে বিদ্যুৎ অফিস থেকে। মীরা এবারও জিজ্ঞাসা করতে এই লোকটি গম্ভীর স্বরে আবারও একই কথা বলে, সে নাকি বিদ্যুতের মিটার পরীক্ষা করতে এসেছে। এতে মীরা সন্দেহ জাগে, কারণ একই কাজের জন্য আগেই তো একজন এসেছিল কিছুক্ষণ আগে। মীরা লোকটিকে জিজ্ঞাসা করে বারবার আসছেন কেন, কিন্তু লোকটি কোনো উত্তর দেয় না। সে শুধু নিঃশব্দে দাঁড়িয়ে আছে নিতর হয়ে। তবে মীরা যখন ঘরে বাইরে যায় মীরা দেখে মুহূর্তের মধ্যে লোকটা তার ভয়ঙ্কর রূপ ধারণ করে মীরার দিকে দৌড়ে আসছিল। মীরা তো আচমকা এটা দেখে খুবই ভয় পেয়ে যায়। মীরা বুঝতে পারে লোকটা কোনো সাধারণ মানুষ নয়, সেও আসলে একটি ভয়ঙ্কর অপশক্তির ছদ্মবেশ মাত্র। ভয়ে মীরা তো দৌড়ে ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিল। তার তো ভয়ে কাঁপুনি উঠে গেছে। মীরা কাঁপতে কাঁপতে তার স্বামী আজিজকেও ফোন করে দেয়, কিন্তু ফোনটা তো কেউ ধরে না। তাছাড়া ভয়ে পালানোর সময় আজিজও তার মোবাইলটা সে পরিত্যক্ত বাড়িতেই ফেলে এসেছিল। এদিকে আজিজ তো ভীষণ ভয় পেয়ে আছে। তার জীবন বাঁচাতে সে দৌড়ে যাচ্ছে লোপাতারি। আজিজও একটি পুরানো ভগ্ন ফেরাই বাড়ির সামনে এসে পৌঁছায়। দীর্ঘ সময় দৌড়ানোর পর সে একেবারে ক্লান্ত হয়ে পড়েছিল। শরীর একেবারেই চলছে না। তাই কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য বাড়িটার ভেতরেই বসে পড়ে আজিজ। ভেবেছিল এই বাড়িতে হয়তো কেউ থাকে, পরে আসবে বাহিরে থেকে। কিন্তু দীর্ঘ সময় বসে থাকার পরও এই বাড়িতে কোনো মানুষ আসে না। এদিকে রাত গভীর হলে মীরার তো ঘুম ভেঙে যায়। চারপাশে তাকিয়ে বুঝতে পারে তার স্বামী আজিজ এখনও বাড়িতে ফেরেননি। মীরা তো খুবই চিন্তিত হয়ে যায়, কারণ এই ধরনের কাজ তো এত রাত পর্যন্ত হয় না। তাহলে আজিজ কোথায় গেল? তবে মীরা ঘরের লাইট জ্বালাতেই হঠাৎ বাইরে থেকে অদ্ভুত কিছু শব্দ বেশি এসেছিল। জানালার কাছে গিয়ে উকি দিতেই সে বিভীষিকাময় অপশক্তিটা আবারও তার সামনে হাজির হয়। তবে এবার মেয়েরা বেশ ভয় পেয়ে গেছে। অন্যদিকে আজিজের শান্তিটাও কিন্তু বেশিক্ষণ টেকে না।
আজিজ এখানে কিছু গঙ্গানির আওয়াজও শুনতে পাচ্ছিল, আর এজন্যই তো আজিজ এই বাড়ি ফেলে নিজের বাড়ির দিকে দৌড় লাগায়। কিন্তু এবার তার পেছনে রহস্যময় একটি ঘোড়ার গাড়ি। মাথাবিহীন সে ঘোড়ার ছোয়ারি ঝনঝন করে এগিয়ে আসছিল আজিজের দিকে। তবে প্রাণ পরে ছুটতে ছুটতে আতঙ্কিত আজিজ তো রাস্তার মাঝখানে পড়ে যায়। কিন্তু দেখা যায় রাস্তায় তার সামনে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত নারী। সে নিঃশব্দে নাচছে, নাচিয়া ভঙ্গি যেন আজিজকে ভয় পাইয়ে দিচ্ছিল। আবার পেছনে ঘোড়ার গাড়ি, সামনে নাচিয়া মেয়ে। এই রহস্যময় ঘোড়ার গাড়ি খুবই দ্রুত এগিয়ে আসছিল আজিজের দিকে। একদিকে মৃত্যুদূত মাথাবিহীন ঘোড়ার গাড়ি, অন্যদিকে সেই রহস্যময় নাচিয়া নারী। আজিজ যেন দুই দিক থেকে ফাঁদে পড়ে গেছে, আর দেখা যায় শেষ পর্যন্ত আজিজ আর বাঁচতে পারে না। সেখানে তার জীবনে ইতি ঘটে, নাচিয়া মহিলা আজিজকে মেরে ফেলে এখানে। এভাবেই ঘোড়ার গাড়িটা আবারও ধীরে ধীরে কুয়াশার ভেতরে মিলিয়ে যায়। আজিজের নিথর লাশটা পড়ে থাকে রাস্তার উপর, আর দেখে মনে হয় আশেপাশে কোনো কিছুই ঘটেনি। আর পরের দিন আজিজের দাফন জানাজা সম্পন্ন হয়, যেটা আমাদের দেখানো হয় না। তবে আজিজের মৃত্যুর শোক জানাতে আসা লোকজনের মধ্যে নানান গুঞ্জন শুরু হয়। অনেকেই বলতে থাকে মীরাকে বিয়ে করার কারণেই আজিজের এই পরিণতি হয়েছে। তাছাড়া তারা বলে এই মেয়েটাকে যে বিয়ে করবে এরপর থেকে তার স্বামী মারা যাবে। মানে এটা সত্য না মিথ্যা তা পরিষ্কার নয়, তবে পাড়া প্রতিবেশীরা এইরকমই অভিশপ্ত নারী বলছিল মীরাকে। মীরা এসব কথা শুনে খুবই কষ্ট পায়। একে তো তার স্বামী মারা গেছে, আবার মানুষের এই ধরনের অপবাদ তাকে একেবারে জীবন্ত মেরে ফেলছিল। এখানে আজিজের মা তখন বিয়ের দিনে সেই পচা টিমের ঘটনাটা মনে করে কান্নায় ভেঙে পড়ে। সে আফসোস করতে থাকে যদি সেদিন অশুভ সংকেতটাকে গুরুত্ব দিত তাহলে হয়তো আজ এই দিন দেখতে হতো না, তার ছেলে বেঁচে থাকতো। কিন্তু ঠিক তখনই তার চোখ পড়ে রান্নাঘরে। সেখানে মীরার বানাতে গিয়ে পুড়ে যাওয়া কলার পাকোড়া এখনও কড়াইতে পড়ে আছে। রাগে দুঃখে আজিজের মা তো নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল যেন। সে মীরাকে নানান কথা শোনানোর পর সোজা বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। তবে মীরা এখানে শেষবারের মতো শেষ আশায় শ্বশুরের দিকে তাকিয়ে আশা করেছিল অন্তত তিনি পাশে দাঁড়াবেন, তাকে তাড়িয়ে দিবেন না। কিন্তু সে তো কিছুই বলে না, বরং নীরব থাকায় যেন সবকিছুর উত্তর হয়ে দাঁড়ায়। মীরা যেন বাড়ি থেকে চলে যায়। তাহলে এক মুহূর্তের মধ্যে মীরা তার জীবনের সবকিছু হারিয়ে ফেলল। একে তো স্বামী নেই, মাথার উপরে ছাদ নেই, তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই এই পৃথিবীতে। মানে মীরার মা বাবা কিন্তু অনেক আগেই মারা গেছে। এরপর গল্প কয়েক মাস এগিয়ে যায়। এবার আমাদের নিয়ে যাওয়া হয় একটি উইক বা নকল চুল তৈরি করে এমন একটি কারখানায়। এখানে পরিচয় হয় দুজন কর্মচারীর সঙ্গে। একজন তো পুরনো কর্মী মাইমুনা, আর অন্যজন আজই নতুন যোগ দিয়েছে, যার নাম মুনাওয়ারা। কাজের প্রথম দিনে দেরি করে আসায় মাইমুনা বেশ বিরক্ত হয়। সে মুনাওয়ারাকে সাবধান করে বলে ভবিষ্যতের জন্য এরকম ভুল আর না হয়। এরপর মাইমুনা কারখানার সবার সাথে মুনাওয়ারার পরিচয় করিয়ে দিয়েছিল। প্রথমেই তো পরিচয় হয় কারখানার ম্যানেজার আগোসের সাথে। এই হল আগোস এখনো বিয়ে করেনি। সে তো সুযোগ পেলে নিজের জন্য পাত্রী খোঁজে। আর এই চেক শার্ট পরা লোকটার নাম সোয়েন্ত। সে বিবাহিত এবং আগোসের কারখানার প্রোডাক্ট মার্কেটিং করে। তবে সে বিয়ে করলেও তার স্বভাব মোটেও বদলায়নি। কারখানার সুন্দরী মেয়েদের সঙ্গে ফ্ল্যাট করাই যেন তার সবচেয়ে প্রিয় কাজ। যাই হোক, এরপর মুনাওয়ারাকে কারখানার কাজ শেখানোর জন্য সিনিয়রদের সঙ্গে যোগ দিতে বলা হয়। কিন্তু এমন সময় তার চোখ পড়ে এক নারীর উপর। সে আর কেউ নয়, মীরা। হ্যাঁ, তার স্বামী মারা যাওয়ার পর মীরা এই কারখানায় কাজ করত। তবে মীরাকে দেখেই মুনাওয়ারা তাকে চিনে ফেললে। সে তো তারই গ্রামের মানুষ। তবে মুনাওয়ারা এখানে চিৎকার চেঁচামেচি করে বলে এই মেয়েটি সেই অভিশপ্ত নারী যার কারণে মানুষের মৃত্যু হয়। কথাটা ছড়িয়ে পড়তেই পুরো কারখানার পরিচ্ছন্ন হঠাৎই পাল্টে যায়। একদমই হুলস্থুল অবস্থা। তবে বাহানা করে হঠাৎই একের পর এক কর্মী যেন অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। তবে শুধু নারী কর্মীরাই নয়, ইয়ন্ত নামের একজন পুরুষ কর্মীও রহস্যজনকভাবে অপশক্তির কবলে পড়ে। মানে তারাও এমন ভাব করে বোঝাতে চাচ্ছিল মীরা আসলেই অভিশপ্ত। এই ঘটনার পর আগোস নিজেই মীরাকে বাড়ি পৌঁছে দেয়। তবে পথে সে মীরাকে জানিয়ে দেয় মানুষের এসব কুসংস্কারে তার কোনো বিশ্বাস নেই। সে জানে মীরা কোনো অশুভ মেয়ে নয়। মীরাকে সে কখনোই অশুভ বা অভিশপ্ত মনেও করে না। মীরার মনটা একটু ভালো করার জন্য আগোস তাকে গ্রামের একটি ছোট খাবারের হোটেলে নিয়ে যায়। তবে হোটেলে এসে প্রথমবারের মতো মীরার চোখাচোখি হয় বানার সঙ্গে। বানা এই হোটেলেরই মালিক। এভাবেই খানাদানা খাওয়ার সময় মীরা খুব শান্ত গলায় আগোসকে জিজ্ঞাসা করে সবাই আমাকে কেমন অভিশপ্ত অপায়া বলছে। সেটাই যদি সত্য হয় তাহলে আগোস কি করবে? তবে আগোস একটু না ভেবে উত্তর দেয় আমি এসবে বিশ্বাস করি না, আর সত্য হলেও আমি ভয় পাব না। এরপর একটু হাসতে হাসতে সে নিজের মনের কথাটা বলে ফেলে। অনেক দিনের পরিচয়ের কথা মনে করিয়ে জানায় তাদের দুজনের একসঙ্গে জীবন কাটানোই হয়তো সবচেয়ে ভালো হবে। আগোস তো ওয়াদা দেয় মীরার জীবনের সব দায়িত্ব সে নিতে প্রস্তুত। মানে মীরাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। তবে এই দিন বাড়ি ফেরার পর মীরা আবারও কিছু অদ্ভুত ঘটনা অনুভব করে।
সে দেখতে পায় একজন অচেনা লোক তার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। লোকটি দরজায় করাও না রে। মীরা দরজা খুলতেই লোকটি তার হাতে কিছু একটা তুলে দেয়, কিন্তু পরের মুহূর্তে সেই লোকের চেহারা বদলে যায়। সে যেন আর কেউ নয়, তার মৃত স্বামী আজিজের ভয়ঙ্কর প্রতিচ্ছবি। মীরা ভয়ে তো চিৎকার করে উঠেছিল। তারপর দেখা যায় এই পুরো ঘটনাটাই ছিল মীরার দুঃস্বপ্ন, মানে স্বপ্নে এসে কোনো একটি সত্তা তাকে ভয় দেয়। তবে সকালের ঘুম ভাঙতেই বাস্তবে যেন আরও একটি বিপদ তার সামনে এসে দাঁড়ায়। এই সকালে কারখানায় মীরা যখন কাজে গিয়েছিল, তখন কারখানার কর্মীরা এবার মীরাকে কাজ থেকে বের করে দিতে চায়। তাদের বিশ্বাস মীরা থাকলে সবারই অমঙ্গল হবে। এ সময় সুয়েন্তে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে এবং সবাইকে থামায়। তবে সুয়েন্তের উদ্দেশ্য যে পুরোপুরি সৎ তা কিন্তু নয়। মানে সুযোগ বুঝে সুয়েন্ত মীরার কাছাকাছি থাকার চেষ্টা করে, মানে নানানভাবে তার মনোযোগ কেড়ে নিতে চাচ্ছিল, যাকে দুশ্চরিত্রের পুরুষ বলা হয়। আর সুয়েন্ত তো সেটাই। এরপর সুয়েন্ত আগস্টকে বলে এই বিষয়টা দ্রুত সমাধান করা দরকার, কারণ কর্মীদের ভয় যদি এভাবে বাড়তে থাকে তাহলে একসময় তো সবাই চাকরি ছেড়েই চলে যাবে, আর কারখানা তো অচল হয়ে যাবে। তবে কারখানার এই সমস্যার সমাধান হিসেবে আগস্ট একটি সিদ্ধান্ত নেয় যা কেউ কল্পনা করেনি। আগস্ট সোজা সাপটা মীরাকে বিয়ের প্রস্তাব দেয় সকলের সামনে। এর কিছুদিনের মধ্যেই তাদের বিয়েও হয়ে যায়। খবরটা শুনে সোয়েন্ত একেবারে হতভম্ব। আসলে সোয়েন্ত ভেবেছিল আগস্ট অন্য কোনো উপায়ে কর্মীদের এই সমস্যা মেটাবে, কিন্তু সমাধান হিসেবে সে যে নিজেই মীরাকে বিয়ে করবে এটা তার চিন্তা তো আসেনি। এভাবে একদিন দেখা যায় রাত নামতেই বাড়ির বাইরে শীতলতা যেন বাড়তে শুরু করে। আগস্ট তার ভালোবাসার কিছু মুহূর্ত কাটাতে মীরার কাছে এগিয়ে আসে, কিন্তু ঠিক তখনই ঘরের দেওয়ালে ঝোলানো ক্যালেন্ডারের পাতা যেন হঠাৎই নিজে থেকে উলটপালট হচ্ছিল। তবে মীরা দেখে প্রতিটি পাতায় যেন ভয়ঙ্কর কিছু মুখ ভেসে উঠছিল। তবে এই দৃশ্য থেকে মীরা অশুভ কিছু আন্দাজ করতে পারছিল। আগস্ট ঘনিষ্ঠ মুহূর্তের জন্য অপেক্ষা করছিল, তবে মীরা এখানে আগস্টকে থামিয়ে বলে সে মানসিকভাবে প্রস্তুত নয়। মীরা কিন্তু এখানে আগস্টকে ইগনোর করল। আর মীরা এখানে কেন ইগনোর করলো তার স্বামীকে তার কাছে আসতে, এই প্রশ্নটার উত্তর একটু পরে রিভিল হবে। আর পরের দিন সকালে মীরা বাজারে গিয়েছিল কিছু কেনাকাটা করতে। এখন তো সে আগস্টের স্ত্রী, টাকা পয়সার কোনো অভাবও নেই, আর সমাজে তার একটি মর্যাদাও রয়েছে। এখন এখানে একজন বৃদ্ধা সবজি বিক্রি করছিল, মীরা তার কাছ থেকে কেনাকাটা করে। তাছাড়া মীরা তার কাছ থেকে লোদে নামক এক ধরনের সুস্বাদু খাবার রান্নার রেসিপি শিখছিল। বৃদ্ধা তাকে শিখিয়ে দিচ্ছিল যে এইভাবে রান্না করবে। এখানে বৃদ্ধা মুচকি হেসে একটা টিপসও দেয় যে রান্নাই করো না কেন একটু বেশি রসুন দিলে স্বাদ অনেকটা বেড়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো রসুনের নাম শুনতেই মীরার মুখের অবয়ব যেন বদলে যায়। সে রসুন কিনলো, পরে চুপি চুপি তা ফেলে দেয়। কেন সে রসুন এড়িয়ে চলে তার কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত পাওয়া যায় না। আজ রাতে মীরা নিজের হাতে রান্না করা লোদে খাবার আগস্টের সামনে পরিবেশনও করেছিল। খাবার মুখে দিয়েই তো আগস্ট বুঝতে পারে রান্নাটা তেমন একটা ভালো হয়নি। তবুও সে স্ত্রীর মন ভাঙতে চায় না, তাই মুখে হাসি রেখে বলে রান্নাটা বেশ ভালোই হয়েছে। তবে আগস্ট হাসতে হাসতে বলেই ফেলে মনে হয় কোনো একটা মশলা দিতে ভুলে গেছ, তাই স্বাদটা যেন কেমন জমেনি। তবে আগস্ট তার স্ত্রীকে খুশি করতে বলে আমরা একসঙ্গে খেলে স্বাদটা যেন এমনিতেই ভালো হয়ে যায়। দেখা যায় আগস্ট আবারও তার স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হতে চাচ্ছিল, কিন্তু মেয়েরা আগের মতোই তাকে থামিয়ে দেয়, ইগনোর করে। সে জানায় সে এখনও মানসিকভাবে প্রস্তুত নয়। বিষয়টা আগস্টকে বেশ ব্যথিত করে, মন কিছুটা খারাপ হয়। পরের দিন গল্পের ফোকাস যায় লাসমির দিকে। দেখে যায় বাজার থেকে ফিরে এসেছে লাসমি, তার মেয়ের জন্য লুডুস রান্না করছিল। আচ্ছা, লাসমির আর একটি নাম হলো পুতি, আমরা তাকে পুতি বলে ডাকবো। পুতি তো কিচেনে রান্না করছিল, ঠিক তখনই দরজায় কড়া পড়ার শব্দ শোনা যায়। দরজা খুলতেই পুতি দেখে বাইরে দাঁড়িয়ে আছে মীরা, তার ছোটবেলার সৎ বোন। তাহলে এই পুতি হলো মীরার সৎ বোন। তবে দুজনের সম্পর্ক যে মোটেও ভালো নয় সেটা তাদের কথাবার্তাতে স্পষ্ট বোঝা যায়। অতীতে নিশ্চয়ই এমন কিছু ঘটেছিল যার কারণে তাদের দূরত্ব আজও কাটেনি। মীরা অবশ্য কোনো ঝগড়া করতে আসেনি আজ। তাহলে অতীতে এই দুজনের মধ্যে কী ঘটেছিল, কী কারণে তাদের এত গভীর বিচ্ছেদ হয়েছে সেটা আমরা পরে জানব। তবে মীরা কিন্তু আজ কোনো ঝগড়া করতে আসেনি এখানে মীরা শুধু তাদের করা পুরানো অন্যায়, ভুল, সকল ধরনের সবকিছু ভুলে সম্পর্কটা নতুন করে শুরু করতে চেয়েছিল। মীরাও বলতে এসেছে সে বিয়েও করেছে, কিন্তু পুতি মীরার কথা একেবারেই গুরুত্ব দেয় না। পরিস্থিতি বুঝে মীরাও আর জোরাজোরি করে না, মানে পুতি এখানে মীরার কোনো কথাই শুনতে চাচ্ছিল না, তাকে একদমই পাত্তা দিচ্ছে না। এজন্য পুতিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বেরিয়ে যায় মীরা। তবে পরের দিন রাতে দেখা যায় আগস্ট যখন বাড়িতে ফিরে আসে সে নিজের ভেতরে সেই অনুভূতিগুলো আর জমিয়ে রাখতে পারছিল না। মানে বিয়ে হয়েছে এখনো বাসর হয়নি এটা সে একদমই মানতে পারছিল না। আবার মীরাও আজকে তাকে ফিরিয়ে দিতে পারছে না, অনেকদিন তো ইগনোর করলো, আজ কোনোভাবে সে ইগনোরও করতে পারছে না। অবশেষে দুজনের দাম্পত্য জীবন সত্যিকারের অর্থই শুরু হয়। দুজনে প্রথমবারের মতো মিলিত হয়েছিল। পরের সকালে ঘুম থেকে উঠে মীরা আবারও বাড়ির সামনে একজন লোককে দেখতে পায়।
মনে আছে আজিজের সাথে বাসর করার পরের দিন সকালে কিন্তু এইরকম একটা লোক এসেছিল মীরার বাড়িতে। তাহলে আগস্টের সাথে একই কাজ হয়েছে গত রাতে, আজ সকালে অন্য একটি লোক আসলো। দুইটি ঘটনা কিন্তু মিল পাওয়া যাচ্ছে এখান থেকে। এই লোকটাকে দেখে মীরার প্রথমে সন্দেহ জাগলেও পরে নিশ্চিত হয় লোকটি সত্য বিদ্যুতের কর্মী। লোকটা আসলে মিটার পরীক্ষা করতে এসেছে। এদিকে বাজারে শুরু হয় নতুন গুঞ্জন। লোকজন অবাক হয়ে বলতে থাকে মীরার বিয়ের 1 সপ্তাহ পার হয়ে গেল, অথচ আগস্টের কোনো অমঙ্গল তো ঘটল না। এতে অনেকে ভাবতে শুরু করে তাহলে এতদিন মীরাকে নিয়ে যা যা বলা হচ্ছিল তা সবই কি ভুল। তবে আজ রাতে মীরা আবারও নিজের হাতে রান্না করে। আগস্টের জন্য খাবারগুলো সাজিয়ে রেখেছিল। স্ত্রীর সুলভ আচরণ, তবে রান্না তো আজও মুখে নেওয়ার মতো নয়, বাজে হয়েছে। এদিকে আগস্ট তখনও কারখানায় ওভারটাইম করছিল। খানিক পরেই তো সে বাড়িতে ফিরে যাবে। অন্যদিকে মীরা তো খুবই চিন্তায় আছে, রান্না তো আজও ভালো হয়নি, আগস্ট তো এই রান্না খেতেই পারবেন না। এর জন্য মীরা কিছু খাবার কিনতে আবারও বান্নার হোটেলে গিয়েছিল। এদিকে গভীর রাত হলে আগস্ট বাড়ির উদ্দেশ্যে রওনা করে দেয়। তবে পথে হঠাৎ তার সামনে একটি ঘোড়ার গাড়ি এসে পড়ে। দেখে কি চিনতে পারছেন? এটা তো সেই ঘোড়ার গাড়ি যেটার খপ্পরে কিনা মীরার প্রথম হাজবেন্ড আজিজ পড়েছিল। আজিজের গাড়ি ঠিক সামনে ছিল। ঘোড়ার গাড়িটা খুবই ধীরে ধীরে চলছিল। আগস্ট বারবার হর্ন বাজিয়েও কোনো লাভ হয় না, ওই গাড়িটা কোনোভাবে সাইড দিচ্ছে না। কিন্তু ঠিক সেই সময় হঠাৎ বিকট শব্দে তার গাড়ির একটি চাকা যেন ফেটে যায়। এদিকে মীরার শরীরে তো অস্বস্তি শুরু হয়। তার মনে হতে থাকে আবারও যেন কোনো অশুভ শক্তি তার কাছে চলে এসেছে। আজিজের মৃত্যুর রাতেও কিন্তু মীরা এইভাবে ছটপট করছিল। এদিকে আগস্ট গাড়ি থেকে নেমে দেখে তার গাড়ির চাকার নাট খুলে নিচে গড়িয়ে গেছে। সে গাড়ির নিচে হাত ঢুকিয়ে নাটটা খুঁজতে শুরু করতেই হঠাৎই কোথা থেকে একটি কালো হাত যেন তার হাত চেপে ধরে। ঠান্ডা একটি লোমশ হাত, এবং পরের মুহূর্তে সে অশুভ শক্তি তাকে গাড়ির সঙ্গে বারবার আছাড় মারতে শুরু করে। এখানে আগস্ট তো ভয় পেয়েছে, সাথে তো ব্যথাও পাচ্ছে। ভয়ঙ্কর এই মুহূর্তে ঘটনাস্থলে আগস্টের মৃত্যু হয়। এদিকে মীরা অসুস্থ হয়ে পড়েছে। বানা বিষয়টা লক্ষ্য করেছে। এজন্য বানা মীরাকে সাথে করে তার বাড়িতে পৌঁছে দিচ্ছিল। তারা তো এই রাস্তা দিয়ে যাচ্ছিল বাড়ির দিকে। তবে পথে যেতে যেতে তারা দেখতে পায় সামনে অনেক লোকজন জড়ো হয়ে আছে। কাছে গিয়ে মীরা বুঝতে পারে এখানে দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার শিকার মানুষটি আর কেউ তো নয়, তার স্বামী আগস্ট। রক্তাক্ত অবস্থায় তার নিথর দেহ পড়ে আছে। দুশ্চিন্তা, হতভম্ব এবং কান্নায় ভেঙে পড়েছিল মীরা। অন্যদিকে মীরার বোন জামাইকে দেখানো হয়। এই লোকটার নাম বদি, মীরার বোনের জামাই বা পুতির স্বামী। বদি তো পুতিকে খবর দেয় যে আগস্ট কিছুক্ষণ আগে মারা গেছে, তাকে নৃশংসভাবে মেরে রাস্তায় ফেলে রাখা হয়েছে। কিন্তু নিজের সৎ বোনের স্বামীর মৃত্যুর খবর শুনে পুতি যেন কেমন অবাক হয় না। পুতির চাউনি থেকে বোঝা যায় সে আগস্টের মৃত্যুর রহস্য জানে। কিন্তু কিভাবে সে জানে? এদিকে আগস্টের মৃত্যুর পর তো মীরার জীবনে আবারও নেমে এসেছিল অন্ধকার। মাথার উপর থেকে আবারও ছাদ সরে গেল। কোম্পানির কোয়ার্টার ছেড়ে তাকে বেরিয়ে যেতে বাধ্য করা হয়। তাছাড়া আগস্ট মারা গেছে এবং তার জায়গা দখল করেছে ছুয়েন্ত। নতুন ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়েছে তাহলে ছুয়েন্ত। এ সময় বানা তো হোটেলে বসা ছিল। বানা ইয়ন্তর কাছ থেকে জানতে পারে আগস্টের মৃত্যুর পর ছুয়েন্ত কোয়ার্টার থেকে মীরাকে বের করে দিয়েছে। তবে বানা জানত যে মীরার এই জগতে কেউ নেই, তার বাড়ি ঘরদোর কিছু নেই। এজন্যে বানা তো তড়িঘড়ি করে সেখানে ছুটে যায়। কিন্তু বানা পৌঁছে দেখে অনেক দেরি হয়ে গেছে, মীরা তো চলে গেছে। এই রাতে একা বসে বসে নিজের দুর্ভাগ্যের কালো কথাগুলো ভাবছিল মীরা। সে 2 বার বিয়ে করল, আর 2 বারই স্বামীদের মৃত্যুর অদ্ভুত সাক্ষী হওয়া লাগলো তার। বারবার একই ট্র্যাজেডি তার জীবনকে যেন অভিশাপ বা নরক বানিয়ে ফেলেছে। দেখেছে পরের দিন মীরা ছোটখাটো কাজের খোঁজে বের হলে তার পরিচয় হয় শামসুল নামের এক ব্যক্তির সাথে। আসলে জীবিকা চালাতে কাজ খাওয়া দাওয়া তো লাগবেই মীরার। এখানে মীরা জানায় লোকজনের মুখে সে আগেই শুনেছিল শামসুল নাকি বিদেশে চাকরির ব্যবস্থা করে দিতে পারে নারীদের। তবে শামসুল বলে, হ্যাঁ আমি তো পারি, আমি চাইলেই তো মীরাকে বিদেশে পাঠাতে পারি, সেখানে কাজ করে অনেক টাকা ইনকামও করতে পারবে। তবে শামসুলের এখানে একটি শর্ত ছিল, বিদেশে পাঠানোর সব খরচ মেটাতে হলে মীরাকে নিজের জমি জমা বিক্রি করতে হবে। তবে শামসুলের এই কথা শুনে মীরা বুঝে যায় এত টাকা জোগাড় করা তার পক্ষে অসম্ভব। তবে এখনই শামসুল তার আসল উদ্দেশ্যটা প্রকাশ করে। সে বলে বিদেশে যাওয়ার সকল খরচ সে বহন করবে, তবে বিনিময়ে মীরাকে তার সঙ্গে একটি রাত কাটাতে হবে। তবে এই প্রস্তাব শুনে মীরার তো মেজাজ খারাপ হয়। কোনো দ্বিধা না করে সে শামসুলকে সোজা না বলে দেয়, কারণ নিজের সম্মান বিসর্জন দিয়ে বেঁচে থাকার চেয়ে কষ্টে থাকা বা কষ্টে মরে যাওয়া অনেক ভালো। পরের দিন সকালে দেখা যায় বানা তার পাশের গ্রামেই হোটেলের জন্য মাংস কিনতে যায়, কারণ তাদের এলাকার বাজারে নাকি সেদিন মাংসের দাম খুবই বেশি ছিল আর পাওয়া যাচ্ছিল না। তবে হঠাৎই সামনের দিকে হইচই শুনে এগিয়ে যায় বানা। দেখা যায় কয়েকজন নারী একজন নারীকে ঘিরে তর্ক করছিল, নানান গালমন্দ করছিল তাকে। তবে কাছে গিয়ে বানা দেখে তো মেয়েরা। এই সকল নারীরা তাকে ব্যাপকভাবে অপমান করছিল। অপায়া, অভিশপ্ত নারী বলে গালমন্দ করছিল সবাই।
এখানে মীরার প্রথম স্বামী আজিজের মাও আছে, সেও একেবারে ধুয়ে দিচ্ছিল মীরাকে। সে এখনও মীরাকে নিজের ছেলে মৃত্যুর জন্য দায়ী মনে করে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই বানা মীরাকে সেখান থেকে নিয়ে যায়। এভাবেই দেখা যায় বানা কিছুদিনের জন্য মীরাকে তার বাড়িতে থাকার অনুরোধ করে। মীরাও থেকে যায়, কারণ সে যাবে কোথায়। বাড়িতে এসে খেতে বসেও মীরা নিজেকে সামলাতে পারে না। কান্না আটকে রেখে সে বানাকে জিজ্ঞাসা করে, আমার এত কাছে থাকতে তোমার কি ভয় লাগে না? লোকেরা তো বলে আমি অভিশপ্ত। বানা জানাই না, তুমি এখানে নিরাপদে থাকবে, আর লোকের কথায় আমি কান দিই না। এরপর সে মীরাকে একটি ঘর দেখিয়ে দেয়। জানা যায় এই ঘরটি একসময় তার প্রিয় মায়ের ছিল, মানে তার মায়ের ছিল, আর বানার মা তো অনেক আগেই মারা গেছে। ঘরে ঢোকার আগে মীরা আরেকটি প্রশ্ন করে, আমার জন্য এত কিছু করছো কেন? বানা তো মৃদু হেসে বলে, আমি শুধু এতটুকু বিশ্বাস করি, মানুষ যেমন কাজ করে একদিন তেমনই তার প্রতিদান পায়। তবে এই কথাটা শুনে মীরা যেন কেমন গম্ভীর হয়ে যায়। মীরার মুখ দেখে মনে হচ্ছে বর্তমানের এই সকল ঘটনার পেছনে মীরার অতীতের কোনো কুকর্মের ফল রয়েছে। পরের দিন ভোরে দারুণ একটি সুগন্ধে মীরার তো ঘুম ভেঙে যায়। মনে হয় বানা হয়তো রান্নাঘরে মাংস পাকাচ্ছে, কিন্তু ঘটে যায় ভয়ঙ্কর একটি ঘটনা এখানে। ঘর থেকে বেরিয়ে অবাক হয়ে গেছে মীরা। বানা একদিকে রান্নাঘরে রান্নাও করছে, আবার অন্যদিকে ঘর ঝাড়ু দিচ্ছে। দুই স্থানে একই সময় বানা, কিন্তু পরক্ষণে সবকিছু যেন মিলিয়ে যায়। মানে মীরা বুঝতে পারে এটাও ছিল তার আরেকটি দুঃস্বপ্ন। তবে মীরা জানতো তার দুঃস্বপ্নগুলো তো বাস্তবে রূপ নেই। এভাবেই মীরা যে বানার সাথে গল্প করে, গল্প বলতে বলতে মীরা তার অদ্ভুত স্বপ্নগুলোর কথা বলে। মীরা জানাই প্রায় প্রতি রাতেই তার মৃত স্বামীদের বিকৃত রূপ তার স্বপ্নে ফিরে আসে। তাকে তীব্র ভয় দেখানো হয়। আমি জানি না এই সকলের মানে কি। মীরার কথা শুনে বানা নিজের জীবনের কথাও বলতে শুরু করে এখানে। সে বলে পবিত্র কোরআনে জাদুটোনা বা তাবিজ কবজের অস্তিত্ব অস্বীকার করা হয়নি, বরং সেখানে বহুবার জাদুর কথা উল্লেখ করা হয়েছে। এরপর কিছুক্ষণ চুপ থেকে বানা বলে, শুধু তুমি নও, আমিও আমার অতীতের স্মৃতি থেকে আজও পর্যন্ত মুক্তি পাইনি। এবার বানা বলতে থাকে সিরিয়াস হয়ে, একসময় আমি ভাগ্য বদলানোর আশায় জাবায় চলে এসেছিলাম। তখন খুবই গরিব ছিলাম। তখন মনে হয়েছিল এই শহরই হয়তো আমার জীবন বদলে দিবে। জাবায় আসার পর আমার ব্যবসা ভালোই চলছিল, সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু একসময় যখন নিজের শহর পাদাঙে ফিরে আসলাম, মানে বর্তমান যেখানে আছে এখানে ফিরে আসলাম, এখানে আসার পর বানা তার মাকে মৃত অবস্থায় পেয়েছিল এই ঘরের ভিতরে। সেদিন পর থেকে যেন একের পর এক দুর্ভাগ্য বানার জীবনকে ঘিরে ধরল। আর শেষ পর্যন্ত বানা এই হোটেল চালিয়ে জীবনযাপন করে যাচ্ছে। এখানে বানা মীরার দিকে তাকিয়ে বলে, তুমিও একবার তোমার নিজের অতীতের মুখোমুখি হও, মানে অতীতগুলো মনে করো। মানে তোমার সাথে অতীতের কেউ হয়তো কালো জাদুর এবং কুফরি করেছে। বানা বলে, মনে করো মীরা, কে হতে পারে? অতীতের কোন দিন বা কোন ঘটনা তোমার সন্দেহ মনে হচ্ছে? হয়তো সেখানে সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। মনে করার চেষ্টা করো, ঠিক কোন দিন থেকে তোমার জীবনটা এরকম ছন্ন ছাড়া হয়ে যেতে শুরু করলো। বানার কথায় মীরার হঠাৎ এম্বা অর্চর কথা মনে পড়ে যায়। এম্বা অর্চ সেই নারী যে মীরাকে সাজিয়ে দিয়েছিল, মীরার ওপর রিচুয়াল করেছিল। মানে বিয়ের দিন অর্চ মীরাকে সাজিয়ে এবং নানান আচার অনুষ্ঠান করেছিল, কিন্তু মীরার উপর আমরা দেখেছিলাম। এখন মীরার সন্দেহ হয় তার জীবনে শুধু বিয়ের ওই দিনই অর্চ নামের ওই মহিলাটা তার সাথে অদ্ভুত কিছু করেছিল। এবার বানা বলে, হয়তো তোমার সাথে কালো জাদু করা হয়েছে। আর এভাবে সকল রহস্য জানার জন্য মীরা তো এখনই অর্চর বাড়িতে চলে যায়। দেখা যায় মাত্র কয়েক মাসের ব্যবধানে অর্চর অবস্থা পাল্টে গেছে, একেবারেই ভেঙে পড়েছে, বৃদ্ধা হয়ে গেছে। আগের মতো নাকি কবিরাজও করেন না, আবার বউ সাজানোর কাজও করতে পারেন না। তাছাড়া বর্তমানে মানুষের সাহায্য সহযোগিতায় তার নাকি জীবন কাটে। এখানে মীরা তার সব ঝামেলার কথা খুলে বলে। মীরা জানায় একের পর এক বিপর্যয় তার জীবন থেকে সকল সুখ কেড়ে নিয়েছে। বিয়ে করলেই তার তো স্বামী বাঁচে না, এমনকি তার সাথে কেউ দৈহিক মিলন ঘটালেও সেও মারা যাচ্ছে। মীরার জীবন একেবারে জাহান্নাম হয়ে গেছে। তবে অনেকক্ষণ নীরব থাকার পর অবশেষে অর্চ সত্যিটা প্রকাশ করে এখানে। অর্চ জানায় 2 বছর আগে এক নারী তার কাছে এসেছিল একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। সেই নারীর নাম পুতি, মানে মীরার সৎবোন। পুতি চেয়েছিল মীরার জীবন চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাক। পুতি কোনোভাবে মেনে নিতে পারছিল না যে মীরা সুখে থাকুক বিয়ে শাদী করে। অর্চ জানাই, পুতি আমাকে টাকা দিয়েছিল কিছু, এবং আমি পুতির কথা মতো মীরার উপর শক্তিশালী একটি জিনকে চালান করে দিয়েছিলাম। আর মীরাকে বউ সাজানোর সময় অর্চ মীরার উপর ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছিল, একটি ইফরিত জিনকে লাগিয়ে দিয়েছিল। তবে পুতি কিন্তু ব্ল্যাক ম্যাজিকটা এইভাবেই করতে চেয়েছিল যে মীরা যার সাথে দৈহিক মিলন ঘটাবে, কালো জাদুর ইফরিত জিন সেই পুরুষকেই মেরে ফেলবে। এর ফলে মীরা কখনোই স্বামী সংসার করতে পারবে না, বেওয়ারিশ ছন্নছাড়া হয়ে জীবন পার করবে মীরা। এটাই হলো পুতির উদ্দেশ্য। তাছাড়া এই কালো জাদুর সাথে চুক্তি করার সময় পুতি 5টা নরবলি করেছিল। পুতি নাকি 5 জন মানুষকে বলি করেছিল। সবকিছু শুনে মীরা একেবারেই ভেঙে পড়েছিল এখানে। তবে অর্চ জানাই, আমার শরীরটা একেবারে ভালো না। তাছাড়া আমি চাইলেও তোমার উপর থেকে এই জাদুটোনা কাটাতে পারবো না। মানে মীরার উপর থেকে এই কালো জাদুর প্রভাব কাটানো কখনোই সম্ভব না।
মীরা কখনোই কল্পনাও করতে পারেনি নিজের সৎ বোন তার এত বড় সর্বনাশের কারণ হতে পারে। এদিকে অন্য দৃশ্যে দেখা যায় পুতির হাজব্যান্ড বদি পুতির কাছে বলে যে তাকে 2 রাতের জন্য বাইরে যেতে হবে, কারণ ব্যবসায়িক পার্টনারের সঙ্গে নাকি তার জরুরি দেখা করার কথা। এর পরের দৃশ্যে দেখা যায় মীরা একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তবে হঠাৎ পেছন থেকে কেউ তার মাথায় জোরে আঘাত করে। মুহূর্তের মধ্যে মীরা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিল। তবে মীরা অচেতন হওয়ার আগে এক নজর দেখেছিল যে আক্রমণকারী আর কেউ নয়, সোয়েন্ত। দেখে যায় সোয়েন্ত মীরাকে তুলে নিয়ে একটি পরিত্যক্ত গুদামে নিয়ে গিয়েছিল তাদের কারখানার। সেখানে মীরার উপর তো ভয়ঙ্কর নির্যাতন চালানো হয়, মানে সোয়েন্ত মীরাকে রেপ করে। এখানে তার দীর্ঘদিনের বাসনা ছিল এটা। তবে চেতনা ফিরে পাওয়ার পর মীরা কান্নায় খুবই ভেঙে পড়েছিল যে, কারণ সে বুঝতে পেরে গেছে তার সঙ্গে একটি জঘন্য অপরাধ করা হয়েছে। তার জীবন একেবারে জাহান্নাম, তার উপর তার সাথে এই ধরনের কাজ করলেও মীরা আসলে খুবই ভেঙে পড়েছিল। এদিকে সোয়েন্ত বাড়ি ফিরে সে স্বাভাবিকভাবে স্ত্রীকে চা বানিয়ে দিতে বলে, কিন্তু দেখা যায় ঘরের টেলিভিশনটা যেন নিজে থেকে চালু হয়ে গেল, কেমন যেন ঝিরঝির করছিল। তবে লক্ষ্য করা যায় তার স্ত্রীর জন্য বিরক্ত হয়ে গেছে এবং সে এসে টিভিটাকে কয়েকবার চড়থাপড় দিয়ে ঠিক করার চেষ্টা করছিল দাঁড়িয়ে। তবে এখানে তার স্ত্রীর চেহারা কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু হঠাৎই সোয়েন্তর বুকের ভেতর যেন কেমন অস্বস্তি কাজ করতে শুরু করে, কেমন যেন অস্বস্তি বা দম বন্ধ বন্ধ লাগছিল। তবে এভাবে সোয়েন্ত যখন শোয়ার জন্য খাটের দিকে যায়, মানে রুমের ভিতরে যায়, রুমের ভেতরে ঢুকেই দেখা যায় তার স্ত্রী নামাজ পড়ছে এখানে। সোয়েন্ত ভাবে তাহলে টেলিভিশনের কাছে ওই অবয়বটা কে ছিল। এই চিন্তা করে সোয়েন্ত কিন্তু খুবই ভয় পেয়েছিল এখানে। আবার দেখা যায় এখানে মুহূর্তের মধ্যে তার স্ত্রী পরিচিত মুখটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। বুঝতে আর তো বাকি থাকে না এটা তার স্ত্রী নয়, বরং এক ভয়ঙ্কর সত্তা। সোয়েন্তকে এখানে শেষ করা হয়। আসলে সোয়েন্ত কিন্তু মীরার সাথে মিলিত হয়েছিল শারীরিকভাবে, এজন্যই চুক্তিমতো কালো জাদুর ইফরিত জিনে সোয়েন্তকে একদমই ধ্বংস করে দিল। কারণ মীরার সৎবোন পুতি তো এভাবেই ব্ল্যাক ম্যাজিক করেছিল যে সোয়েন্ত তাহলে মারা গেল। এরপর আর বেশি কিছু দেখানো হয় না, সিন কাট করা হয়। পরের দিন চারিদিক জানাজানি হয়ে যায় সোয়েন্তর ভয়াবহ মৃত্যুর কথা। অন্যদিকে বানা তো মীরাকে খুঁজতে গিয়ে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। তবে বানা কিন্তু মীরাকে এখান থেকে বাড়িও নিয়ে আসে, কিছুটা সেবা যত্ন করতে থাকে। আরও একদিন পরের ঘটনা। আজ সকাল ঘুম থেকে উঠে বানা দেখে মীরা নেই, শুধু একটি চিরকুট রেখে মীরা বিদায় জানিয়ে চলে গেছে। তবে চিরকুটে মাত্র এইটুকুই জানা যায় যে মীরা তার বাড়িতে ফিরে গেছে, যেখানে তার জীবনের প্রথম অন্ধকারের শুরু। যে বাড়িতে সে সৎ মেয়ের পরিচয় হিসেবে উঠেছিল, অর্থাৎ পুতিদের বাড়িতে। যদিও সে বাড়িতে এখন পুতিরা থাকে না। দেখা যায় বহু বছর ধরে পড়ে থাকা এই বাড়িটা একেবারে ধ্বংসস্তূপ হয়ে গেছে, একেবারে পরিত্যক্ত। এই বাড়িতে ছোটবেলায় প্রথম পুতির সঙ্গে তারা পরিচয় হয়েছিল। তবে একটা বিষয় মনে রাখবেন, আজিজ যখন ভয় পেয়েছিল পরিত্যক্ত ঘরে, এই ঘরটা কিন্তু সেই ঘর, এই ঘরেই সে এসেছিল। এরপর গল্প আমাদের নিয়ে যায় সেই অতীতে 12 বছর আগে, যখন মীরা এই বাড়িতে সৎ মেয়ে হিসেবে উঠেছিল। দেখা যায় ছোটবেলায় মীরা মোটেও কিন্তু নিরীহ ছিল না, মানে অতীতে মীরা এই বাড়িতে ভালোই শান্তিতে ছিল। মোটামুটি সে বাড়িতে রাজ করত, বাড়িটা সেই হ্যান্ডেল করত। তাছাড়া মীরার মনে কিন্তু খুবই অহংকার ছিল, কারণ হলো পুতির চেহারা এবং চুলগুলো বেশ সুন্দরী ছিল তার চেয়ে। এজন্যই পুতি খুবই অহংকার করত বা হিংসা করত। দেখা যায় পুতির বাবার অনুপস্থিতিতে মীরা এবং তার মা মিলে প্রায় পুতির সঙ্গে খারাপ ব্যবহার করত, মারধর পর্যন্ত করত পুতিকে। তাদের আচরণ অনেকটা রূপকথা সে নিষ্ঠুর সৎমা আর সৎ বোনের গল্পের মতোই ছিল। এদিকে বর্তমানে বানা মীরাকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায়, কোথায় গেল না গেল। সে ঠিক করে যেভাবেই হোক মীরাকে খুঁজে বের করবে। এভাবেই বানা চলে গিয়েছিল আগসের সেই চুলের কারখানায়। বানা এখানে এসে মীরার চাকরির আবেদনপত্র থেকে তার পুরনো কিছু ঠিকানা সংগ্রহ করে। আর এভাবেই তো বানা চলে আসে সে পরিত্যক্ত বাড়ির ঠিকানায়। এটাই তো ছিল মীরার ঠিকানা। কিন্তু বানা দেখে তার আসার আগেই মীরা যেন চলে গেছে এখান থেকে। তবে বানা এখানেই অপেক্ষা করে মীরার জন্য, হয়তো মীরা এখানে ফিরে আসবে। অন্যদিকে বদি তো কাজে বের হয়, সে বলে আজ ফিরতে অনেক লেট হবে। এদিকে জীবনের সবকিছুর ওপর থেকে আশা হারিয়ে ফেলা মীরা অবশেষে কঠিন একটি সিদ্ধান্ত নিয়েছিল। মীরা প্রতিশোধের নেশায় মাতোয়ারা। এদিকে বদি কারাওকে লাউঞ্জে এলসি নামক একটি গ্রুপে কাজ করত। তাদের একটি নাইট পার্টিতে এসেছিল বদি, মানে ফুতিকে মিথ্যা কথা বলে এই পার্টিতে এসেছে বদি। তবে মীরা কিন্তু গোপনে বদির উপর বেশ কয়েকদিন ধরেই নজর রেখেছিল, সে কোথায় যায় না যায়। দেখেছে মীরা তো সুসজ্জিত হয়ে মুখে মুখোশ পরে এই পার্টিতে ঢুকে পড়েছিল। এখানে পাপাচারী এবং অনৈতিক কাজের জন্য অসংখ্য নারী আছে, বদিও আছে এখানে। দেখে যায় মীরা নারী সুলভ আচরণ শুরু করে দিয়ে বদিকে কনভিন্স করে ফেলে। তবে দুশ্চরিত্রের চরম পরিচয় দিয়ে বদিও মীরার সাথে মিলিত হয়ে পড়েছিল। মীরার উদ্দেশ্য ছিল বদিকে মেরে ফেলা, কারণ মীরা জানতো তার সাথে মিলন হলেই মৃত্যু সুনিশ্চিত। ব্ল্যাক ম্যাজিকের ইফরিত তাকে বাঁচতে দিবেন না। আর এভাবেই আসলে মীরা পুতির উপর প্রতিশোধ নিবে তার স্বামীকে মেরে।
গভীর রাতে পুতি তো শোয়ার ঘরে ফিরে দেখে তার স্বামী বুদি বিছানায় অচেতন হয়ে পড়ে আছে। পুতি তো চিন্তা করছে হয়তো অনেক কাজ করে ক্লান্ত হয়ে গেছে, এজন্য জামা কাপড় খোলার সময় পায়নি। তবে পুতি তার স্বামীর কাছে গিয়ে তার জামা কাপড়ের অবস্থা দেখেই পুতি বুঝে ফেলে কিছু একটা ঘটেছে এখানে। সে অন্য কোনো মহিলার সাথে হয়তো পাপাচারি কাজ করে এসেছে। কিন্তু দেখা যায় মীরা এখন এই বাড়িতে এসে পড়ে, পার্টি থেকে সোজা এই বাড়িতে এসেছিল। পুতির সামনে মীরা বাজে ড্রেস পরে দাঁড়িয়ে আছে। তবে পুতিও মীরার এই ড্রেসের অবস্থা দেখে বুঝে ফেলে তার স্বামী বুদি হয়তো মীরার সাথে অপকর্মে লিপ্ত হয়েছিল। খুবই শান্ত গলায় মীরা বলতে শুরু করে, প্রথমবার যখন এই বাড়িতে আমি এসেছিলাম তখন তোকে দেখে আমার সত্যি অহংকার লাগছিল। তোকে দেখলেই হিংসা হতো, কারণ তুই ছিলি সুন্দরী, তোর চুলগুলো বেশ সুন্দর ছিল। কিন্তু বিশ্বাস করো, সেদিন যখন তোমার বাসায় আমি এসেছিলাম আগের মতো তোমাকে দেখে আমার একটু হিংসা হয়নি, বরং বোঝাতে এসেছিলাম ছোটবেলায় তোমার সাথে কত অন্যায় করেছি, কত অহংকার করে তোমাকে মারধর করেছি। আমি বুঝতে পেরেছি হিংসা করে তোমার উপর অনেক জুলুম করেছিলাম, ক্ষমা চাইতে এসেছিলাম আমি, কিন্তু তুমি আমাকে তাড়িয়ে দিলে। মীরা বলে, ওই দিন আমার আসার কারণ হলো তোমার কাছে ক্ষমা চাইতে এসেছিলাম আমি সত্যি মন থেকে এসেছিলাম তোমার কাছে ক্ষমা চাইতে, কারণ মানুষ তো বদলাতে পারে, আর আমি তো দীর্ঘদিন যাবৎ অনুশোচনা বোধ করি পূর্বের জন্য। কিন্তু পুতি তুমি সেটা বিশ্বাস করলে না, আমাকে তো ক্ষমাই করলেন না। তবে এখনও মীরার এই সব কথা শুনে পুতির এখনও মন গলেন না। পুতি জানাই কিছু ক্ষত শুধু ক্ষমা করো বললেই মুছে যায় না। যন্ত্রণা কাকে বলে তুমি সেটা জানো না। তুমি এবং তোমার মা মিলে সেই যন্ত্রণাটা আমাকে দিয়েছিলে অনেক দিন যাবৎ, তাই তোমার সুখে থাকার কোনো অধিকার নেই মীরা। আর এর জন্যই আমি তোমার উপর ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছি, তুই কোনোদিনও সুখী হবি না। কিন্তু দেখা যায় ঠিক তখনই মীরার শরীরে আবার অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়। তার শরীর যেন বাকি আসছিল, কেমন যেন কুকড়িয়ে যাচ্ছিল। আজিজের মৃত্যুর রাতে এবং আগুসের মৃত্যুর রাতে একই ঘটনা ঘটেছিল। তাহলে বোঝা যায় কালো জাদুর ভয়ঙ্কর ইফরিত জিন সক্রিয় হয়ে গেছে। তাছাড়া এর তো একটাই অর্থ, বুদির মৃত্যুর সময় হয়ে গেছে, যেহেতু বুদি তো মিলিত হয়েছিল মীরার সাথে। দেখা যায় কিছুক্ষণের মধ্যে ঘরের ভেতর থেকে বুদির শেষ চিৎকার ভেসে আসে। ছটপট করছিল ঘরের ভেতর থেকে আত্মচিৎকার। মনে হচ্ছিল বুদি যেন ভয়ঙ্কর কোনো কিছু দেখে খুবই ভয় পাচ্ছে। পুতিও এখানে বুঝে যায় তার স্বামী আর বাঁচবে না, সে বেঁচে নেই। পুতি দৌড়ে যায় দেখে সত্যিই বুদি মারা গেছে, তাকে মেরে ফেলা হয়েছে। রাগের শোকে উন্মাদ হয়ে মীরার উপর ঝাঁপিয়ে পড়ে পুতি। এরপর দুজনের মধ্যে তুমুল মারামারি শুরু হয়। বহু বছরের জমে থাকা ঘৃণা আর প্রতিশোধের আগুনে পুতি যেন সব শক্তি দিয়ে মীরাকে আঘাত করতে থাকে। তবে এখানে পুতি সেই কষ্টটাই মীরাকে দিতে চায় যে কষ্ট একসময় সে নিজে সহ্য করেছিল। মীরা এবং তার মা মিলে যে পুতিকে সবসময় জুলুম করত, মারধর করত, এজন্য কিন্তু পুতি ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছিল মীরার ওপর। তার লড়াই এক পর্যায়ে এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল যে মীরা তো খুবই জোরে সোরে ধাক্কা দিয়েছিল পুতিকে, এবং পুতি যে পরে কাচের একটি টেবিলের উপর, আর কাচটা ভেঙে পুতির গলায় ঢুকে যায়। এই ভাঙ্গা কাছের ধারালো টুকরো তো পুতির গলায় ঢুকে আছে, মৃত্যুর একেবারে সন্নিকটে পুতি। তবে মীরা এখানে শেষবারের মতো অনুরোধ করে জানতে চায় তোমার করা এই ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে কিনা। তবে পুতি এখানে একটি চরম মাস্টার মাইন্ডের উত্তর দেয়। সে বলে যে কবিরাজ কালো জাদুটা করে দিয়েছে একমাত্র সেই এটা ফিরিয়ে নিতে পারে, হয়তো অর্থ পারলেও পারতে পারে। তবে এখানে পুতি বলে আমি তো অর্থকে শেষ করে দিয়েছি, যাতে তোর উপর থেকে ব্ল্যাক ম্যাজিক কোনোভাবেই কাটাতে না পারে। আর দেখা যায় পুতি এখানে মৃত্যুর কোলে ঢলে পড়ে, মারা যায় পুতি। তবে তান্ত্রিক অয়র্সর মৃত্যুর খবর তো মীরার জন্য খুবই ভয়ঙ্কর দুঃসংবাদ। মীরাও খোঁজ নিয়ে জানতে পারে পুতি আগেই তাকে মেরে ফেলেছে। আজকে মীরা যেদিন অর্চর কাছে গিয়েছিল ওই দিন রাতেই পুতি অর্চকে মেরে ফেলেছিল, যাতে মীরা কোনোভাবেই এই ব্ল্যাক ম্যাজিক বন্ধ করতে না পারে। চিন্তা করা যায় কতটা দুরান্ত ছিল এই পুতি মহিলা। এভাবে সবকিছু করার পর মীরা তো ফিরে গিয়েছিল তার সেই পরিত্যক্ত বাড়িতে। বানা তো আগেই আছে বাড়ির ভেতরে। তবে এবার বানা কোনো ভয় না পেয়ে মীরাকে সে বিয়ের প্রস্তাব দিয়ে দেয়, কারণ এতদিনে বানা তাকে ভালোবেসে ফেলেছিল। বানা বলে পরিণতি যাই হোক না কেন সে মীরার হাত ছাড়বেন না, তাকে বিয়ে করবেই। তার বিশ্বাস সত্যিকারের ভালোবাসায় হয়তো এই অভিশাপের শেষ করতে পারবে। কিন্তু এই সিনেমার এন্ডিংটা কিন্তু একেবারে মেনে নেওয়ার মতো ছিল না। হলো বানা এবং মীরার কিন্তু বিয়ে হয়েছিল সত্যই। দেখা যায় একদা সমুদ্র পাড়ে বসে গল্প করছিল তারা। এরই মধ্যে অদৃশ্য শক্তির জোরে বানাকে পেছনে টেনে নিয়ে যায়, তাকে বালুর মতো পুঁতে ফেলেছিল। কোনো একটি ভয়ঙ্কর শক্তি যেন নিচে থেকে বানাকে টেনে নিয়ে যাচ্ছিল। চোখের পলকে বানা যেন বালির ভেতরে হারিয়ে যায়। তাহলে শেষ পর্যন্ত বানাও রহস্যজনকভাবে প্রাণ হারায়। যেহেতু সে বিয়ে করেছিল মীরাকে, তার সাথে শারীরিক সম্পর্ক হয়েছিল। আর ব্ল্যাক ম্যাজিকের ভয়ঙ্কর ইফরিত এটা কখনোই মেনে নেবে না। তার চুক্তি মতো সে সেই সকল মানুষদের হত্যা করে তার শক্তি বৃদ্ধি করবেই। এভাবেই আসলে ব্ল্যাক ম্যাজিকের কালো জিনগুলো মানুষকে বলি করে নিজেদের শক্তিমাত্রা বৃদ্ধি করে থাকে। এটাই তাদের লাভ। আর মানুষ ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িয়ে নিজেকে ধ্বংস করে, অন্যকেও ধ্বংস করে। তাহলে আবারও প্রমাণ হয়ে যায় মীরার জীবনের অভিশাপ এখনও শেষ হয়নি।
এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে যতদিন মীরা বেঁচে থাকবে পৃথিবীতে। সে কখনো বিয়েও করতে পারবে না, সংসারও করতে পারবে না, একেবারে ছন্ন ছাড়া বেওয়ারিশ হয়ে থাকবে। আচ্ছা, বাস্তবে কিন্তু আমরা দেখি রাস্তার পাশে অনেক যুবতী মহিলারা হেঁটে যাচ্ছে, বেওয়ারিশ অবস্থায় পড়ে আছে। একবার তাদের দিকে তাকালে মনে হয় এরা কি বিয়ে করেনি কখনো, বা এদেরকে কখনো স্বামী সংসার ছিল না। হতে পারে এই সকল নারীদের মধ্যে অনেকের সাথে এই মীরার মতো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। হতেই পারে কেউ বা তারা তাদের উপর ব্ল্যাক ম্যাজিক করে তাদের জীবনকে ছন্নছাড়া করে দিয়েছে। তা কেমন লেগেছে ভিডিওটা জানিয়ে দিবেন কমেন্টে। এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।